জিন্দেগি গুলজার হ্যাঁ, লিখেছেন উমের আহমেদ। পর্ব সংখ্যা 1, অনুবাদক আহমেদ মুসাফির। 1, 9 সেপ্টেম্বর 1981। আজ গভর্নমেন্ট কলেজে আমার প্রথম দিন। আমার রুমমেট ফারজানা আমারই ডিপার্টমেন্টের হওয়ায় সকালে খুব একটা টেনশনে ছিলাম না। ক্লাসরুম খুঁজে পেতে কষ্ট হবে কিনা সেটা নিয়ে তেমন ভাবতে হয়নি। ফারজানা বেশ সাহসী মেয়ে, ওর মধ্যে জড়তা নেই। শহুরে মেয়ে বলে কথা, ওরা বুঝি এমনই হয়। সকালে কলেজে পৌঁছানোর সময় টিপটিপ বৃষ্টি পড়ছিল। এমন আবহাওয়া কলেজে যাওয়ার জন্য বেশি একটা সুবিধার নয়, কিন্তু অবিশ্বাস্যভাবে কলেজে বেশ ভিড় ছিল। আজ শুধু আবরার স্যার একটা পরিচিতিমূলক ক্লাস নিয়েছেন, বাকি কোনো স্যারই ক্লাসে আসার প্রয়োজন বোধ করেননি। আবরার স্যারকে নিয়ে অনেক কথা শুনেছি, তিনি নাকি খুব সময়নিষ্ঠ আর নিয়মকানুনে চলতে অভ্যস্ত মানুষ। আমি ভেবেছিলাম খুব কঠোর হবেন, কিন্তু প্রথম দেখাতেই তাকে খুব সহজ সরল নরম মনের মানুষ বলেই মনে হলো। কিন্তু আজ আমাদের ক্লাসে ছাত্রছাত্রী খুব বেশি ছিল না, তার মধ্যে মেয়েরা ছিল হাতে গোনা। আমি আর ফারজানা ছাড়া আর দুজন মেয়ে এসেছিল, শুধু ইসমারা আর আইজা। দুজনেই বেশ অভিজাত ঘরের মেয়ে। আমি নিজে হয়তো ওদের সঙ্গে পরিচিত হতাম না, কিন্তু ফারজানা সোজা গিয়ে ওদের সঙ্গে কথা বলা শুরু করে দিল। কারণ ওরাও কুইন মেরি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে এসেছে, ফারজানাও সেখান থেকেই। তাই ওদের মধ্যে আগেই আলাপ ছিল। ফারজানার কারণেই আমাকে ওদের সঙ্গে সালাম কালাম করতে হলো। কথা বলার সময় ওরা আমাকে মোটামুটি উপেক্ষাই করলো, তবে ব্যাপারটা আমাকে খুব একটা কষ্ট দেয়নি। আমার সাধারণ চেহারা আর সাদামাটা জামা দেখে ওরা যদি আমার সঙ্গে ভিআইপি আচরণ নাই করে, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না। আর এই জিনিস এখন আমার কাছে নতুনও না। স্যার প্রথমে ইসমারাকে তার পরিচয় দিতে বললেন। আমার নাম ইসমারা ইব্রাহিম, আমি কুইন মেরি কলেজ থেকে ফার্স্ট ডিভিশনে গ্র্যাজুয়েশন করে এসেছি। সব ধরনের অ্যাক্টিভিটিতেই অংশ নিই। আপনার ক্লাসে আমি নিশ্চয়ই একটা ভালো সংযোগ হব। খুবই শুদ্ধ ইংরেজিতে কথা বলল ও। ওর কণ্ঠে ছিল অসম্ভব আত্মবিশ্বাস। আমি শুধু ভাবছিলাম, টাকা আর সৌন্দর্য ছাড়া কি কেউ এভাবে এতটা নিশ্চিন্তে মাথা উঁচু করে কথা বলতে পারে? ফারজানা, ইসমারা আর আইজার সঙ্গে পরিচয় পর্ব শেষে স্যার এবার আমার দিকে ফিরলেন, কিন্তু তিনি অন্যদের মতো সঙ্গে সঙ্গে আমাকে পরিচয় দিতে বললেন না, বরং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর হালকা হেসে বললেন, তুমিও কি এই ক্লাসের ছাত্রী? জি স্যার, আমি অবাক হয়ে জবাব দিলাম। আমি আসলে এজন্য জিজ্ঞেস করছিলাম যে তোমাকে দেখতে অনেক ছোট লাগছে। না স্যার, আমি কিন্তু ছোট না, আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমি কিছু না ভেবেই বলে ফেললাম কথাটা। আমার এই কথায় স্যার হেসে ফেললেন, আর সামনের সারিতে বসে দুজন ছেলে একসাথে পিছন ফিরে তাকালো। ওদের চোখে ছিল মুচকি হাসি। এরই মধ্যে তাদের একজন স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, দ্যাট ইজ জাস্ট দ্য রাইট হাইট ফর এ গার্ল, নাইদার টু টল নট টু শর্ট। স্যার, এটা তো মেয়েদের জন্য একদম পারফেক্ট হাইট, না খুব লম্বা না খুব খাটো। এই কথাতেই পুরো ক্লাস হেসে উঠল। স্যার নিজেও একটু হেসে ফেললেন, তবে নিজেকে সামলে নিয়ে গম্ভীরভাবে বললেন, নো জারুন, ডোন্ট ট্রাই টু এমব্রেস হার। না জারুন, ওকে অস্বস্তিতে ফেলো না। তারপর তিনি আমার নাম জানতে চাইলেন। আমার নাম কাশফ মুর্তজা, আমি গুজরাট থেকে এসেছি। আমি সংক্ষেপেই নিজের পরিচয় দিলাম। তারপর স্যার ছেলেদের দিকেও গেলেন, তাদের পরিচয় দিতে লাগলেন। যখন সেই জারুন নামের ছেলেটি নিজের পরিচয় দিল, আমি ইচ্ছে করে কথার মাঝখানে তাকে থামিয়ে দিলাম, যেভাবে সে আমাকে থামিয়ে দিয়েছে। হয়তো আমি তা না করলেও চলতো, কিন্তু ওর ব্যবহারে আমার এতটা খারাপ লেগেছিল যে না চাইতেও নিজের বিরক্তি প্রকাশ করে ফেললাম। তখন মনে হয়েছিল আমি হয়তো ঠিক করিনি, কিন্তু এখন ভাবছি হয়তো ভুলও করিনি। আমি তো এসব তুচ্ছ তর্ক বিতর্কে জড়াতে এখানে আসিনি। প্রতিজ্ঞা করলাম আর কখনো এমন কিছু করব না। একটা দিন কেটে গেল, আশা করি বাকি দিনগুলো সম্মানের সঙ্গেই কেটে যাবে। 2, 9 সেপ্টেম্বর 1981। আজকের দিনটা ভীষণ বাজে, বলা চলে এই জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর একটি। আজ ছিল কলেজে এমএ ক্লাসের প্রথম দিন, আর সেই প্রথম দিনেই সকালটা ছিল দারুণ, মনটাও ছিল ফুরফুরে, কারণ আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আজকের একমাত্র ক্লাস ছিল আবরার স্যারের পরিচয় পর্বের ক্লাস। আগেই ডিগ্রি অর্থাৎ বিয়েতে আমি তার ক্লাস কখনো মিস করিনি, আর এখন তো স্যারের ক্লাসে বসা এবং স্যারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমার জন্য একরকম বাধ্যতামূলক হয়ে পড়েছে। কারণ স্যার শুধু বাবার একজন ভালো বন্ধুই না, আমার তো মনে হয় খুবই ঘনিষ্ঠ বন্ধু। না হলে বাবা ক্যাথারসিস মরে গেলেই তার বাসায় হাজির হতেন না। বাবার ওপর স্যারের প্রভাব এতটাই বেশি যে অনেক সময় আমার কোনো কথা বাবা সরাসরি না শুনলেও স্যারের অনুরোধে ঠিক মেনে নেন। মাঝে মাঝে তো মনে হয় স্যার যেন সাধারণ কেউ নন, অতিপ্রাকৃত কেউ একজন, যেন সব জানেন। আমি কখন কোন ক্লাস মিস করেছি,
কাদের সঙ্গে ঘুরেছি, কোন প্রফেসর আমাকে পছন্দ করেন, কে আমাকে সহ্য করতে পারেন না, সব। অথচ সব জেনেও তিনি কখনো বাবাকে কিছু বলেননি। এতেই বোঝা যায় তিনি আমাকে কতটা সহানুভূতির নজরে দেখেন। আমি যখন ক্লাসে ঢুকলাম তখনও খুব বেশি স্টুডেন্ট আসেনি। বাইরে ক্লাসের সামনেই উসামা আর ফারুকের সঙ্গে দেখা হলো। ওদের সঙ্গে সামনে এগিয়ে গিয়ে বসতে যাব এমন সময় চোখে পড়ল দ্বিতীয় সারিতে 4 জন মেয়ে বসে আছে। তাদের দুজনকে আমি একদম চিনে ফেললাম। একজন ছিল ইসমারে ইব্রাহিম, আরেকজন আইজা মাসুদ। দুজনই পরিচিত, পারিবারিক গেট টুগেদারে মাঝে মধ্যেই দেখা হয়। ইসমারাকে আমার বেশ ভালো লাগে, দেখতে সুন্দর, মিশুক। আর ঠিক এই টাইপের মেয়েদের প্রতি আমার দুর্বলতা আছে। আমাকে দেখে ওরা নিজেরাই উঠে এগিয়ে এলো। আমি যখন ওদের সঙ্গে হালকা হাই হ্যালোতে ব্যস্ত, তখন চোখে পড়ল পাশের 2 মেয়ের একজনের চমৎকার চোখ। সেই অদ্ভুত সুন্দর সুনয়নার পাশের মেয়েটি পরে ক্লাসে আমাকে ভালোই ঘাম ছুটিয়েছে। ক্লাস শুরু হওয়ার আগেই যখন আমি তাকে এক ঝলক দেখেছিলাম, তখন মনে হয়নি তার মধ্যে এমন কিছু আছে যাতে তার দিকে আবার তাকাতে হয়। হালকা গোলাপি রঙের পোশাক পরে সে নিজেকে একটা বড় চাদরের ভেতর ঢাকা দিয়েছিল আর হাতে ধরা বল পয়েন্ট দিয়ে নির্বিচারে ফাইলে আঁকিবুকি করছিল। যেহেতু আমি ইসমারা আর আইজার সঙ্গে গল্প করতে করতে মাঝে মধ্যে ফারজানার দিকেও তাকাচ্ছিলাম, আর সে ফারজানার পাশেই বসেছিল, তাই ব্যাপারটা চোখ এড়ায়নি। স্যার ক্লাসে এসে আমাকে দেখে হেসে উঠলেন। 2 দিন আগেই তিনি মজা করে বলেছিলেন, এবার দেরি করে এলে যেন নতুন অজুহাত তৈরি করি, পুরনো বাহানা আর চলবে না। আমি তাকে আশ্বস্ত করেছিলাম, স্যার আমি তো ক্রিয়েটিভ মানুষ, এবার পুরনো গল্প শুনিয়ে আপনাকে আর বিরক্ত করব না। তাই আমাকে সময় মতো ক্লাসে দেখে তিনি হয়তো ধরে নিয়েছিলেন আমি পুরনো অভ্যাস ছেড়ে দিয়েছি, তাই হয়তো এমন আনন্দিতভাবে তাকিয়ে হাসলেন। আমি জানতাম স্যার সবার আগে মেয়েদের থেকে পরিচয় জানতে চাইবেন, আর আমি ফারজানার সম্পর্কে জানার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। যার চোখ আমাকে অদ্ভুতভাবে নাড়া দিয়েছে। তার পরিচয় জানার পর অন্য কারো পরিচয় নিয়ে আমার তেমন কোনো আগ্রহ ছিল না, শুধু নিজেরটা ছাড়া। কিন্তু যখন স্যার ফারজানার পাশে বসা মেয়েটিকে বললেন, তোমাকে তো খুবই ছোট দেখাচ্ছে, তখন তার জবাব শুনে আমার মুখে একটা দুষ্টু হাসি চলে এলো, আর আমি পেছন ফিরে তাকাতে বাধ্য হলাম। সত্যি তাকে বেশ কচি দেখাচ্ছিল। তার অস্থিরতা দেখে আমি না চাইতেও একটা মন্তব্য করে ফেললাম, আর সেটা করে ভেতরে ভেতরে বেশ মজা পেলাম, যেমনটা সব সময় পেতাম। এরপর স্যার যখন আমাকে পরিচয় দেওয়ার জন্য বললেন, আমি উঠে ডায়াসের দিকে এগিয়ে গেলাম। তিনি কেবল হাসি মুখে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন, যেন বুঝতে চাচ্ছেন আমি আসলে কি বলতে চাই। আমার নাম জারুন জুনায়েদ। স্কুল জীবন কেটেছে এইচএসসি নে, আর শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় ফার্স্ট হয়েছি। গত বছর আমি স্পোর্টসে কলেজে কাপ জিতেছিলাম, আর বিয়েতে টপ করেছি। পড়াশোনার পাশাপাশি কলেজের প্রায় সব কর্মকাণ্ডেই আমি সক্রিয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই কলেজে, এমনকি এই শহরেও নতুন, তাই যদি কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। আপনাদের সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমি পুরো একখানা পরিচিতি বক্তব্য দিয়ে এসে চুপচাপ নিজের চেয়ারে বসে পড়লাম। স্যারের মুখে তখনও হাসি। তিনি স্পষ্ট বুঝে ফেলেছেন আজ আমি পুরো ফর্মে আছি। আমি সবে বসেছি, তখনই তিনি আমার দিকে ইশারা করে বললেন, এই পুরো বক্তৃতাটাকে তুমি কি বলবে? স্যার, আসন্ন ইউনিয়ন নির্বাচনের জন্য একটু আগাম প্রচারণা বলা যেতে পারে। উত্তরটা এমন জায়গা থেকে এলো যেখান থেকে এমন কিছু আসবে বলে আমি কল্পনাও করিনি। সে ছিল কাশফ মুর্তেজা। আমি 1 সেকেন্ডের জন্য থমকে গেলাম, তারপর হালকা হেসে পিছন ফিরে তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে কি আশা করতে পারি আপনি আমাকে ভোট দেবেন? একদম না, আপনি আমার কাছ থেকে কোনো ভোটের আশা করবেন না। তার সোজাসাপটা উত্তর আমাকে একটু চমকে দিল। তাহলে কি আমি ধরেই নেব যদি আমি 1 ভোটে হেরে যাই সেটা আপনার ভোটই হবে? আপনার এই ভুল ধারণা কেন যে আপনি শুধু 1 ভোটে হারবেন? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনেক বড় ব্যবধানে হারবেন। কেন? আপনি কিভাবে এতটা নিশ্চিন্তে বলতে পারেন যে আমি বড় ব্যবধানে হারবো? আপনি কি ভুয়া ভোট দেওয়া এক্সপার্ট? না জনাব, এই ধরনের কাজে আপনাকেই মানায়। দক্ষতা অর্জনের মতো অনেক ভালো ভালো ক্ষেত্র আছে। যারা নিজেদের নিয়ে বেশি আশায় থাকে তারাই সাধারণত বাজেভাবে হারে। হতে পারে, তবে এইবার হয়তো আপনার আন্দাজ ভুলও হতে পারে। হ্যাঁ, দেখা যাবে। আর দুনিয়া তো শেষ পর্যন্ত আশা ভরসার ওপরেই দাঁড়িয়ে আছে, তাই না? তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে আমি না চাইতেও নিজেকে একটু গুছিয়ে নিলাম। স্যার তখনও আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখের হাসিটা আরও গভীর হয়ে উঠেছে। মেয়েটিকে প্রথম আমার বোকা বলেই মনে হয়েছিল, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। সে মোটেও বোকা নয়। আগামীতেও ওর সঙ্গে কথা বলার সময় আমাকে বেশ সতর্ক থাকতে হবে। এমন না হয় যে আবার আজকের মতো অপ্রস্তুত হয়ে পড়ি।